দর্শক, অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন। এর আগে শেখ হাসিনা 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আপনারা জানেন যে বিভিন্ন সময়ে জুম মিটিং, টেলিগ্রাম মিটিং, ফেসবুক, ইউটিউবে বক্তৃতা, বিবৃতি এগুলো তিনি দিয়েছেন। তো এগুলোতে তিনি কখনোই তার চেহারা দেখাননি, তিনি অডিও বক্তব্য দিতেন। কখনার এই গত সপ্তাহের এই আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে ভারত সরকার আসলে চায় শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে পূর্ণ প্রত্যাবর্তন করুক যত দ্রুত সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এই গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনার সেই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। দর্শক, অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন। এর আগে শেখ হাসিনা 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আপনারা জানেন যে বিভিন্ন সময়ে জুম মিটিং, টেলিগ্রাম মিটিং, ফেসবুক, ইউটিউবে বক্তৃতা, বিবৃতি এগুলো তিনি দিয়েছেন। তো এগুলোতে তিনি কখনোই তার চেহারা দেখাননি, তিনি অডিও বক্তব্য দিতেন, কখনোই তার চেহারা দেখা যেত না। এবং আপনারা জানেন যে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত এলাকায় ভারত সরকার তাকে রেখেছে এবং ভারত সরকারই তার ভরণ পোষণ এবং নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। শেখ হাসিনার মেয়ে পুতুল এবং শেখ হাসিনার একমাত্র সন্তান সজীব ওয়াজেদ জয়, যিনি এবারের কোরবানির ঈদে মায়ের সঙ্গে দেখা করেছেন, তো তারা দেখা করার সময়ও কিন্তু ভারত সরকারের অনুমতি নিয়েই তাদের মায়ের সঙ্গে দেখা করেছেন। সুতরাং শেখ হাসিনা যে খুব একটা সুরক্ষিত জায়গায় আছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে আছেন এতে কোনো সন্দেহ নেই। সেই শেখ হাসিনার সঙ্গে যখন আওয়ামী লীগের কিছু সিনিয়র সদস্য গিয়ে সরাসরি দেখা করতে সমর্থ হয়েছেন, তাহলে বোঝা যায় যে এতে ভারত সরকারের একটা সায় অবশ্যই ছিল। এবং শেখ হাসিনা যে যেই তার সিনিয়র প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করলেন, এতেই বোঝা যায় যে ভারত সরকারও চায় শেখ হাসিনা আসলে রাজনীতি শুরু করুক এবং বাংলাদেশে তার রাজনীতিতে আবার পূর্ণ প্রত্যাবর্তন হোক। এখন কারা কারা দেখা করেছেন আমি এটা ক্লিয়ার না, আমার সোর্স থেকেও আমি জানতে পারিনি কারা কারা দেখা করেছেন, হয়তো নিরাপত্তার কারণে অনেকে বলতে চাননি। তবে আমি এতটুকু শিওর হয়েছি যে ওবায়দুল কাদেরকে সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি, এমনকি রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনকেও দাওয়াত দেওয়া হয়নি। এবং হাসান মাহমুদ বেলজিয়াম থেকে উড়ে গিয়েছেন ইন্ডিয়াতে দেখা করার জন্য, হাসান মাহমুদকেও সেখানে প্রবেশ করার অনুমতি শেখ হাসিনা দেননি। তো অবশ্যই শেখ হাসিনা হয়তো এদের প্রতি ক্ষিপ্ত বা যে কারণে দেখা করতে দেননি। আওয়ামী লীগের সব নেতাই কিন্তু ভারতে পালিয়ে যাননি, অনেকে লন্ডনে আছেন, অনেকে বেলজিয়ামে আছেন, অনেকে ইউরোপীয় দেশে আছেন, অনেকে মধ্যপ্রাচ্যে আছেন। তো এরকম অনেকেই জুম মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো শেখ হাসিনা তার যেই সাংগঠনিক কার্যক্রমটা শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে, সেখানে কিছু প্রেসিডেন্ট সদস্য তার সামনাসামনি ছিল এবং অন্য নেতারা জুম মিটিংয়ে অংশ নিয়েছেন। এবং তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে শেখ হাসিনা নাকি খুব ভালো আছেন এবং ভারত সরকার তাকে খুব ভালোভাবে রেখেছে এবং শেখ হাসিনা নাকি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন, এখনও খুব উঁচু গলায় কথা বলেন এবং তিনি বলেছেন যে আমি এখনও প্রধানমন্ত্রীই আছি, কারণ আমাকে তারা অবৈধভাবে ক্ষমতা থেকে সরিয়েছে। এটা মানে তার বক্তব্য আর কি। যতক্ষণ পর্যন্ত তিনি এই মিটিং করেছেন ততক্ষণ পর্যন্ত তিনি বিএনপি বা জামাত বা অন্যান্য কোনো দলের বিরুদ্ধে কোনো কথাই বলেননি। তার সমস্ত ক্ষোভ ছিল ইউনূস সরকারের বিরুদ্ধে এবং ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে। তিনি বারে বারে বলেছেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী, আমাকে এই ইউনূস তার ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করে জোর করে সরিয়েছে, অনেকে বুঝে হোক না বুঝে অংশ নিয়েছে, কিন্তু আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তো এখানে অনেকে যোগ দিয়েছেন, অনেকে যোগ দেননি। এখন এই যে ওবায়দুল কাদের বা খায়রুজ্জামান লিটন বা হাসান মাহমুদ দেখা করতে পারলেন না, এখানে দুই রকমের ব্যাখ্যা আছে। এক রকমের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু শেখ হাসিনা তাদের উপর ক্ষিপ্ত সেহেতু তাদেরকে আসতে দেওয়া হয়নি। কিন্তু অন্যরা বলতেছে যে আসলে না, ভারত সরকারটা নিষেধাজ্ঞা ছিল যে এই পরিমাণ লোক যেতে পারবে, এই কারণে ওই পরিমাণ লোক পরিপূর্ণ হওয়ায় ওবায়দুল কাদের, হাসান মাহমুদরা ওইখানে যেতে পারেননি। কিন্তু বুঝলাম, কিন্তু জুম মিটিংয়েও তো যুক্ত হতে পারতেন, কিন্তু তাও তো যুক্ত হতে দেওয়া হয়নি। সুতরাং এই ওবায়দুল কাদের বা হাসান মাহমুদ বা খায়রুজ্জামান লিটন এদের প্রতি শেখ হাসিনা ক্ষিপ্ত, এতে কোনো সন্দেহ নেই। এবং আরও জানতে পেরেছি যে শেখ হাসিনার সঙ্গে যখন ভারতে পালিয়ে থাকা নেতাদের সঙ্গে সরাসরি দেখা হয় তখন সেখানে একটা আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারা সবাই তাদের চোখের পানি ছেড়ে দেন এবং সামনাসামনি দেখা হয়, তারা সবাই কান্নাকাটি করেন। তখন শেখ হাসিনা বলেন যে ভুল যা হয়েছে এটা নিয়ে কথা বলে লাভ নাই,
এখন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আমাদের পূর্ণ প্রত্যাবর্তন ঘটে সেটাই আলোচনার বিষয় এবং সেভাবেই কাজ করতে হবে। এবং তিনি যে এই 1,500 মানুষকে হত্যা করেছেন বা 20,000 মানুষকে গুম করেছেন, তারপর জাতিসংঘের রিপোর্ট, বিবিসির রিপোর্ট, তারপরে আল জাজিরার রিপোর্ট, এই সব কিছু নিয়ে তাকে বিন্দুমাত্র অনুতপ্ত মনে হয়নি, বিন্দুমাত্র দুঃখিত মনে হয়নি। এই যে 1,500 মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে, এসব ব্যাপারে তার কোনো অনুশোচনা ওই সময় দেখা যায়নি। তিনি একটাই বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে এরকম হয়, বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতন স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে। সুতরাং আমি এর আগেও দেশ ছেড়েছিলাম, আবার দেশে ফিরে এসেছি, ইনশাল্লাহ এবারও আমি দেশে ফিরে যাব, আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাব, যেমন আমি 81 সালে ভারত থেকে বাংলাদেশে ফিরে গিয়েছিলাম। যদিও দর্শক 81 সালে সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন এক না। 81 সালে জিয়াউর রহমান অনুমতি দিয়েছিলেন দেশে আসার জন্য, এবং সেই সময় জোহরা তাজউদ্দিনের মতো নেত্রী তিনি আওয়ামী লীগকে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রেখেছিলেন। শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পেয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে ইউনূস সরকারের সম্পর্ক একদম খারাপ, কিন্তু জিয়াউর রহমানের সঙ্গে তখন কিন্তু ভারতের সম্পর্ক এত খারাপ ছিল না। সুতরাং ভারত সরকার জিয়াউর রহমানকে অনুরোধ করেছে যে আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে নেন, কিন্তু বর্তমান ইউনূস সরকারকে ভারত বললেও ইউনূস সরকার শুনবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের অবস্থা এত খারাপ যে আওয়ামী লীগের কোনো লোকজনই নাই রাস্তায়, সবাই একদম পালিয়ে বেড়াচ্ছে। কাজেই এই সাংগঠনিক বৈঠকে দলের সিনিয়র নেতৃবৃন্দকে যে শেখ হাসিনা বললেন যে তিনি 81 সালের মতোই ফিরে আসবেন, কিভাবে আসবেন আমার তা বোধগম্য না, কারণ 81 সালের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক না। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ শেখ হাসিনার প্রতিকূলে, কিন্তু শেখ হাসিনা বলেছেন তিনি যেভাবেই হোক ফিরে আসবেন। এখন ফিরে আসলে তাকে তো বিচারের মুখোমুখি হতে হবে। কাজে তিনি আসলে ফিরে সত্যি আসবেন নাকি এটা শুধু কথার কথা, সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে শেখ হাসিনা যে সমস্ত আলাপ করেছেন সেই সমস্ত আলাপের সব বিষয় কিন্তু আমরা জানতে পারিনি, কারণ অনেক গোপন ব্যাপার আছে যেগুলো কিন্তু কাউকে জানানো হয় না। যে গোপন ব্যাপার, রাজনৈতিক কৌশল, কিভাবে ফিরবেন, কিভাবে কাজ করবেন, এইসব গোপন বিষয়গুলো কাউকেই জানতে দেওয়া হয়নি। ওই সভায় এগুলো আলোচনা হয়েছে, আমরা শুধু বাহিরের কিছু বিষয়গুলো জেনেছি যেগুলো আর কি ইনকমন, যে অন্যরা জানলেও সমস্যা নেই। এই সময় আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা শেখ হাসিনাকে প্রস্তাব দেন যে আপা, আমরা একটি প্রবাসী সরকার গঠন করতে পারি কিনা। যেহেতু আপনি মনে করেন যে আপনি এখনও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত আছেন, কাজে আমরা যদি একটা প্রবাসী সরকার গঠন করি এবং গঠন করার পরে আমরা ভারতে থেকে আমরা কার্যক্রম পরিচালনা করি, সেটা হলে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ইউনূস সরকার আরও চাপে পড়বে। তখন শেখ হাসিনা বলেন যে না, বর্তমান বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা ঠিক হবে না, কারণ প্রবাসী সরকার গঠন করলে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হয়। বিভিন্ন রাষ্ট্র তো দূরে থাক, ভারতে স্বীকৃতি দেবেন আমাদের প্রবাসী সরকারকে। সুতরাং এই মুহূর্তে বা এই বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা আমাদের উচিত হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা চাউর উঠেছে যে 8ই আগস্টই হাসিনা ফিরে আসবেন, 8ই আগস্ট ইউনূস সরকারের শপথের দিনই হাসিনা ফিরে আসবেন বা 5ই আগস্ট ফিরে আসবেন, এই ধরনের কোনো কিছু ওই বৈঠকে আলোচনা হয়নি। বৈঠকে আলোচনা হয় সামগ্রিকভাবে যে যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আমাদেরকে আবার রাজনৈতিক মাধ্যমে আমাদের ক্ষমতা আবার দখল করতে হবে, কিন্তু সেটা 5ই আগস্ট নাকি 8ই আগস্ট এই ধরনের কিছু কোনো সুনির্দিষ্ট টাইম শেখ হাসিনা উল্লেখ করেননি। এবং শেখ হাসিনা গোপালগঞ্জে যে হত্যা হয়েছে, শেখ হাসিনার বাসায় গণহত্যা হয়েছে, এবং বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং জেলখানা থেকে যে বড় বড় তার বাসায় জঙ্গিদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, এইসব বিষয়ে শেখ হাসিনা গভীর উদ্বেগ প্রকাশ করেন। এবং পরিশেষে শেখ হাসিনা বলেছেন যে যেভাবেই হোক বাংলাদেশে তাদের রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আবার শুরু করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো মোটামুটি এই ছিল শেখ হাসিনার বক্তব্য। তবে দর্শক, এই বিষয়টা তো বলাই বাহুল্য যে ভারত সরকার শেখ হাসিনাকে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করার জন্য পুরোপুরি অনুমতি দিয়ে দিয়েছেন, এবং এই কারণেই দীর্ঘ 1 বছর পরে ভারতে পলাতক আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার সাক্ষাৎ পেতে সমর্থ হয়েছেন। কাজেই ভারত চায় শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করুক, এবং এই কারণে ভারত ন্যাশনালি ইন্টারন্যাশনালি বহু জায়গায় কিন্তু ভারত দেন দরবার করতেছে, লবিং করতেছে। এমনকি ভারত বিএনপিকে অনুরোধ করেছে যে যেভাবে হোক তোমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নাও। কোন কোন নেতাকে ভারত অনুরোধ করেছে সেটা আপনারা ওইসব নেতাদের বক্তব্য দেখলেই বুঝবেন যে বিএনপির কোন কোন নেতা আওয়ামী লীগের প্রতি সিম্পিথাইজ। সুতরাং ভারত চাইতেছে যে আওয়ামী লীগ ফিরে আসুক, সম্ভব হলে এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হোক। যদিও এটা ইউনূস সরকারের আমলে সম্ভব না, এটা ভারত মনে করে, এবং এই কারণেই ভারতের সঙ্গে ইউনূস সরকারের সম্পর্ক ততটা ভালো না। যদিও ইউনূস সরকার চেষ্টা করতেছে ভালো করার জন্য। আপনারা জানেন যে রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার, ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এখন বৈঠক করতেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউনূস সরকারের হাড়ি ভাঙা আম
বাক্স বাক্স হারিবাঙ্গাম তিনি ভারতের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সাংবাদিক কর্তৃদেরকে উপহার দিয়েছেন। তো সম্পর্ক ভালো করার চেষ্টা আছে যাতে ভারত থেকে অবিশ্বাসটা দূর হয়। কিন্তু আমার মনে হয় যে আসলে ভারত সে অবিশ্বাসটা দূর করতেছে না। ভারত ইউনূস সরকারকে সন্দেহ চোখেই দেখছে, এবং ভারত যেহেতু মনে করে ইউনূস সরকারের বেশি দিন নাই, ইউনূস সরকারের আর মাত্র কয়েক মাস, সুতরাং ভারত আসলে ইউনূস সরকারের সঙ্গে আর সম্পর্ক উন্নয়ন করার কোনো চেষ্টাও করতেছে না। এবং আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই গত 3-4 দিনের ভিতরে 4 জন লোককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছে? কারণ তারা মাছ ধরতে গিয়েছিল, কেউ কেউ বলেন তারা গরু চুরি করতে গিয়েছিল, এইসব বিভিন্ন কথাবার্তা। তো ভারতের মধ্যে চলতেছে। ভারতের কথা হলো যে ইউনূস সরকারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না, অবনতি হবে না, যেভাবে চলতেছে সেভাবেই চলুক, কারণ তাদের হাতে সময়ই আছে আর মাত্র 8 থেকে 9 মাস। এবং এরপরই যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে চাপ দেওয়া হবে যাতে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসনটা করে দেয়। এবং যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ভারতের আরেকবার আশাহত হতে হবে। তো যাই হোক, দেখা যাক বাংলাদেশের জনগণ সামনে নির্বাচনে কাকে ক্ষমতায় আনে। শেখ হাসিনার এই গত সপ্তাহের এই আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে ভারত সরকার আসলে চায় শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে পূর্ণ প্রত্যাবর্তন করুক যত দ্রুত সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পূর্ণ প্রত্যাবর্তন করা কি এতই সহজ? আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পূর্ণ প্রত্যাবর্তন একরকম অসম্ভব ব্যাপার, এবং এটা হবে বিশ্বের সবচেয়ে কঠিনতম কাজগুলোর মধ্যে একটি। কারণ বিএনপি, জামাত, এনসিপি নিজেদের মধ্যে যতই কাটা ছড়াছড়ি করুক, আওয়ামী লীগের প্রশ্নে তারা 1 ইঞ্চি জমিও আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনারা সেই নিউজ ভিডিওটি দেখছেন, সেই নিউজ ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।